দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজ বিশেষ দিন, ২রা মে। মহারাজা তোমারে সালাম। এই বিশেষ দিনে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান মহিলাদের আসরে। সত্যজিতের নির্মাণে মায়ের ভূমিকা। না, এই বিষয়ে আমি বলবো না, যিনি বলবেন তিনি সত্যজিৎ রায় সম্পর্কে তার যে অগাধ পড়াশোনা, পাণ্ডিত্য, সেই সঙ্গে সংগ্রহ, এমন মানুষই আজকে স্টুডিওতে উপস্থিত। দেবাশিস মুখোপাধ্যায়। তার চেয়েও বড় কথা, পাঠক জগতে তিনি পরিচিত দেমু নামে। তার সংগ্রহ থেকে আমরা যে সত্যজিতের পোস্টারগুলো দেখি, সিনেমার পোস্টার, তার যে বিভিন্ন সময় ইলাস্ট্রেশন, সেই সমস্ত আকর সংগ্রহ থেকে আজকে আমরা শুনে নেব কিছু কথা। আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। সত্যজিতের নির্মাণে তার মায়ের ভূমিকা, সেটা তো অবশ্যই সেই প্রসঙ্গেই আমাদের আজকে জানা, কারণ সুপ্রভা রায়ের কথা আমরা জানবো। তবে তার আগে আমি একটু জানতে চাইবো যে এই যে শুধু সত্যজিৎ নয়, বিভিন্ন পুরনো বিষয় বা আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে শিকড়, সেই শিকড়ে আপনি প্রতিনিয়ত আলো ফেলে চলেছেন। এই যে আলো ফেলার কাজটা, যেহেতু আজকে আমরা সত্যজিৎ স্মরণে বসেছি, এই রকম একটা সংগ্রহ নিজের কাছে রাখা বা এই বিষয়টা কোথা থেকে আপনার মধ্যে গড়ে উঠল? দেখুন, নিজেকে বাঙালি বলতে গিয়ে যে যে বিষয়গুলোর প্রতি আগ্রহ হওয়া দরকার, আমি শুধু সেই বিষয়েই কিছুটা সংগ্রহ। আসলে আমার প্রিয় শখ পড়াশোনা এবং সিনেমা দেখা। ফলে পড়াশোনা করতে গিয়েই যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমার বেশি আগ্রহ হয়েছে, ফলে সেই সমস্তই বেশি সংগ্রহ করবার চেষ্টা করছি। আমি কিন্তু কালেক্টর নই, কাজ করতে গিয়েই যেগুলো প্রয়োজন সেগুলো সংগ্রহ করেছি মাত্র। এবং হ্যাঁ, আমার প্রিয় বিষয় যেমন সত্যজিৎ রায়, তেমনি প্রিয় বিষয় হচ্ছে বাঙালির খাবার, ডাক টিকিট, বুকমার্ক, আর সত্যজিৎ সংক্রান্ত ব্যাপার তো রয়েছে। এই সবগুলোই আর কি সংগ্রহ করেছি। আর সত্যজিৎ রায়কে জানতে গেলে শুধু ওর বই এবং ওর ফিল্ম দেখলেই হয় না, কিন্তু আসলে উনি তো একজন চিত্রশিল্পী, গ্রাফিক ডিজাইনার। তা সেই সূত্রেই ওনার করা প্রচ্ছদ, উনি যে সমস্ত ইলাস্ট্রেশন করেছেন বা ওনার অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে, বিশেষ করে লেটারিং ধরুন, ক্যালিগ্রাফি ধরুন, লোগো, বিভিন্ন সংস্থা, এ সবকিছু দেখতে চাওয়া একটা সুবিধে হচ্ছে তো এগুলো সংগ্রহ করা। কারণ আমাদের কলকাতায় বা বাংলাতে সেভাবে কোনো আর্কাইভ নেই, ফলে এইভাবেই সংগ্রহটা হয়েছে আর কি। না, সত্যজিতের প্রতি আকর্ষণ সব বাঙালিই থাকে, তা অনেক সময় হয় না যে আমার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল অন্যরকম, যেহেতু আপনি সিনেমা পাগল মানুষ, সেই জায়গাটা নাকি অন্য কোথাও কোনো কারণ ছিল এই গবেষণার পিছনে? আসলে আমি লাইব্রেরি সায়েন্সের ছাত্র ছিলাম। এবং আপনার সম্পর্কে এটা বলা হয়, যারা আপনার খুব কাছের মানুষ, দেমু পড়ে বেশি, লেখে কম। আপনি এত গভীরভাবে মনোযোগের সঙ্গে পড়েন এবং এত বেশি বিষয় পড়েন, সেই জন্য আমরা অনেক বেশি বিশ্বাসযোগ্যতা বা নির্ভরতা পাই আপনার তথ্য থেকে, আপনার লেখা থেকে। সেটা জানতে চাইব। আসলে লাইব্রেরি সায়েন্সের একটা বিষয় হচ্ছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি মানে হচ্ছে তথ্যপঞ্জি। আসলে লোকে বলে গ্রন্থপঞ্জি, কিন্তু গ্রন্থপঞ্জি নয়, তথ্যপঞ্জি। আর লাইব্রেরিয়ানের কাজই হচ্ছে পাঠক এবং রিসোর্স, এই দুটোর মধ্যে একটা সংযোগ করিয়ে দেওয়া। অর্থাৎ লাইব্রেরিয়ান মানে যে পণ্ডিত তা কিন্তু নয়, কিন্তু উনি জানেন যে এই জিনিসটা কোথায় পাওয়া যাবে। ফলে এইটা করতে গিয়েই যে শুধু জিনিসটা দেখিয়ে দেওয়া এবং তার সঙ্গেই আমার কৌতূহলবশত সেটা নিয়ে পড়াশোনা, ফলে বিবিধ বিষয় পড়ার আগ্রহটা এইভাবেই হয়। যখন আমি লাইব্রেরি সায়েন্স পড়ি, তখন আমি বিবলিওগ্রাফি হিসেবে, বিষয় হিসেবে বেছে নিয়েছিলাম সত্যজিৎ রায়। আচ্ছা, এটাও একটু খুব রেয়ার কেস ছিল, কারণ এটা সাধারণত যে কোনো একটা বিষয় নিয়ে হয়। তা আমার মাস্টারমশাই বলেছেন সত্যজিৎ রায় আবার কি করে বিষয় হয়। আর আমার এই সময়টা হচ্ছে কিন্তু ৭৩-৭৭ সাল, তখনও কিন্তু সত্যজিৎ নিয়ে এত চর্চা হয়নি, কিন্তু আমার এত ভালো লাগতে শুরু করেছিল, ফলে সেই সূত্রেই সত্যজিৎ নিয়ে তথ্যপঞ্জি শুরু করি এবং সেটা পরীক্ষায় জমা দিই, ভালোই নম্বর পাই, কিন্তু পাশ করার পরও সেই অভ্যেসটা ছাড়িনি। আমি আমার কাজটা সত্যজিৎ রায়কে দেখিয়েছিলাম এবং উনিও খুব অবাক হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই অভিজ্ঞতার কথা, মানে রায়বাড়ির সঙ্গে আপনার সম্পর্কের অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। সূত্রপাত ওনার সঙ্গে যোগাযোগের। আপনি যেদিন প্রথম ওই রায়বাড়িতে গেলেন বা তার কাছে গেলেন, সেই দিনের অভিজ্ঞতাটা কিরকম ছিল? কারণ আপনি তো তখন ছাত্র, সেই জায়গা থেকে একজন এত বড় বাঙালির একটা আইকন বলি আমরা, তার কাছে আপনি যাচ্ছেন, সেই অনুভব কেমন ছিল? আসলে আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন পার্থ বসু। পার্থ বসু সত্যজিৎ রায়ের সঙ্গে সুকুমার রচনা এডিট করেন এবং উনি ছিলেন সন্দীপ রায়ের গৃহশিক্ষক। তো আমার কাজের সূত্রে ওনার সঙ্গে দেখা করি। উনি তখন বলেছিলেন যে তুই এটা
মানিকদাকে দেখিয়েছিস? না না, প্রশ্নই নেই, আমি যাবো না। বললো না না তুই যা, কারণ আমি তোর সম্বন্ধে বলেছি। আর তখন আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি, যতটুকু সময় পাচ্ছি পড়াশোনার পরে আমি ওই বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটে, বিভিন্ন চলচ্চিত্র যে সমস্ত যে সোসাইটি হয়েছে তাদের যে লাইব্রেরি, সেখানে গেছি, গিয়ে ওই সংগ্রহ করছি। মানে সত্যজিতের লেখা শুধু না, সত্যজিতের ওপর যে সমস্ত কাজ হয়েছে সেইগুলো, এবং ওই কাজগুলো হবার পরে যতটুকু সংগ্রহ করতে পেরেছি একটা লিস্ট করে মানিকদাকে গিয়ে দেখিয়েছি। ফলে উনিও দেখতেন, দেখে অবাক হতেন যে এরম করে। যেটা আরো বেশি ওনার সঙ্গে ঘনিষ্ঠতাটা বাড়ে সেটা হচ্ছে ওনার পিস্তুত দিদি নলিনী দাসের কাছে শুনেছিলাম যে উনি যখন শান্তিনিকেতনে ছিলেন তখন দুটো গল্প লিখেছিলেন, এবং সেটা হচ্ছে 1940 থেকে 42 পর্যন্ত। কি পত্রিকা উনি বলেছিলেন স্টেটসম্যানে লিখেছিলেন। তো আমি শান্তিনিকেতনে যাই, গিয়ে ওদের রেজিস্ট্রি খাতা দেখে উনি কবে ভর্তি হয়েছিলেন সেই তারিখটা পাই, এবং তাতে কিন্তু কবে ছেড়েছেন তার তারিখ ছিল না। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম যে আপনি কবে শান্তিনিকেতন ছেড়েছেন? তো উনি বললেন যেদিন জাপানিরা দ্বিতীয়বার বোমা ফেলেন সেদিন ছেড়েছি। এবার আমি সেটা কাগজ থেকে বার করে ফেললাম, এবং ওই সময় খুঁজে প্রথমে স্টেটসম্যান খুঁজেছি, পাইনি। তারপর অমৃতবাজার পত্রিকায় পেলাম, দুটো গল্প পেয়েছিলাম ইংরেজিতে লেখা, এবং গল্প দুটোর লেখকের নাম ছিল, একটা ছিল এস রায় RAY, আর একটা ছিল এস রয় ROY। আমি ওই গল্প দুটো টুকে ওনাকে একটা চিঠি লিখি, সেটা আসি, এবং চিঠি দেবার পরে বোধহয় দিন 7 মধ্যে তার উত্তর আসে। তাতে উনি লিখেছিলেন যে শান্তিনিকেতনের ছাত্র অবস্থায় এই গল্প দুটো আমারই লেখা, এবং এই গল্পের কথা কেউ জানে না, আপনি কি করে পেলেন জানতে কৌতূহল হচ্ছে, আমার কাছে কোনো কপি নেই। এই চিঠিটা দেওয়ার পরে আমি ওনার সঙ্গে গিয়ে দেখা করি। তার আগে উনি বলতেন ওনার প্রথম লেখা হচ্ছে 1948 একটা প্রবন্ধ। এই আবিষ্কারটার পর কিন্তু উনি বলতে শুরু করলেন যে আমার প্রথম লেখা হচ্ছে 1941-এ। গল্প দুটোর নাম ছিল, প্রথমটা ছিল অ্যাবস্ট্রাকশন, পরেরটা হচ্ছে সেটস অফ গ্রে। তারপরে উনি 41-এ ওনার একটি লেখা পেয়েছিলেন, কিন্তু 49-এ একটা লেখা লিখেছিলেন, সেটা কোনো সন্ধান পাননি। আমিও সেই লেখাটা খুঁজে বার করি এবং সেটা কপি করি। তখন তো কোনো জেরক্স বা মোবাইলের ব্যাপার নেই, পুরোটা হাতে লিখতে হতো। তাই এইসব কারণে ওনার সঙ্গে সম্পর্কটা গাঢ় হয়ে যায়, এবং তখন যা পেতাম সেগুলো তো দিতামই, প্লাস কোনো ইলাস্ট্রেশন। আমার মনে আছে 48-এ সুকান্ত ভট্টাচার্য তো মারা যায়, এবং মাস 6 মধ্যে সুকান্ত নামা বলে একটা পাতলা পত্রিকা বেরোয়, সেখানে পূর্ণেন্দু পত্রীর প্রথম প্রচ্ছদ, এবং তাতে সুকান্তের একটি ছবি ছিল, তাতে শিল্পীর নাম ছিল না। আমার দেখেই মনে হচ্ছে এটা সত্যজিৎ রায়। আমি ওই ছবিটা, পত্রিকাটা পাই আর কি, পেয়ে মানিকদাকে গিয়ে দেখায়। উনি দেখেই বললে হ্যাঁ এটা তো আমারই লেখা, আমারই আঁকা, এবং এটাতে সুভাষ আমাকে দিয়ে আঁকিয়েছিল, মানে সুভাষ মুখোপাধ্যায়। বলে এই ছোট ছোট ঘটনাগুলো আরো বেশি। এবং উনি বলতেন যেটা, আমি হচ্ছে ওনার কাজের কম্পেন্ডিয়াম, মানে উনি যা যা কাজ করেছেন সেই কাজের পুরো একটা ওই এনসাইক্লোপিডিয়া করছিল। আরো যেটা করেছিলাম যে উনি কি কি পুরস্কার পেয়েছেন তার একটা লিস্ট করেছিলাম, এবং সেটা মাঝে মাঝে তর্ক হতো, কিন্তু মানে আমার মনে আছে 81-তে তখন উনি যা যা করছেন বা পুরস্কার নিতে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, সেই সমস্ত খবর করতাম। এবার উনি ভেনিস যাচ্ছেন, তা আমি ফোন করে বললাম আপনি তো ভেনিস যাচ্ছেন, আমি একটা খবর করছি, আপনি ভেনিসে তো 3টে পুরস্কার পেয়েছেন, সেটা উল্লেখ করছি। বললেন না 2টো পেয়েছি। বললাম না মানিকদা আপনি 3টে পুরস্কার পেয়েছেন। উনি বললেন আমি বলছি তো 2টো। তখন আমি বললাম আপনার নায়ক কিন্তু ফিপ্রেস্কি, মানে ওদের যে ক্রিটিক ছিল তাদের একটা পুরস্কার পেয়েছিলেন। তো বলে তুমি কি করে জানলে? আমি কাগজ দেখে টুকেছি, এটা একটা সংকলন করেছি আপনার পুরস্কারের তালিকা। বলে তাহলে তুমি যখন বলছো তাহলে ঠিকই আছে। ফলে এই আস্থাটা জন্মে গিয়েছিল আর কি। ফলে এইভাবেই। আর একটা জিনিস হচ্ছে যে শুনুন, শুধু সত্যজিৎ জানলে সত্যজিৎ জানা হয় না, এবং তার সঙ্গে কিন্তু ধরুন সেই সময়ের যে সময় রেনেসাঁস বা রবীন্দ্রনাথ, একই সঙ্গে নন্দলাল, বিনোদ বিহারী, এগুলোও জানতে হবে। অর্থাৎ তার সেই সময়টাকে ধরতে হবে, সময় এবং তার প্রেক্ষিতটা জানার জন্য তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, যাদের সঙ্গে বন্ধুত্ব, সমস্তটা নিয়ে তবে কিন্তু সত্যজিৎ হবে একজন মানুষের গড়ে ওঠা। একদম। এবং সত্যজিতের ফিল্মও তাই। কিন্তু গোপী গান যদি দেখেন, যদি ভূতের নাচ দেখেন, আপনি যদি আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে দলিতদের যে সংগ্রাম, সেটা না জানলে আপনি কিন্তু মানে বুঝতে পারবেন না। ফলতে কি ওনাকে জানতে গিয়ে তখন আমাকে আরো বিভিন্ন দিক পড়তে হচ্ছে, জানতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে। এটা একটা নেশা, এবং এটা একটা পাজল সলভ করার মতো। ফলে সেইটা করতে করতে মানে একটা নেশা ধরে যায়। আর সেই নেশায় আপনি যত বুঁদ হয়েছেন, আমরা তত সমৃদ্ধ হয়েছি। ধন্যবাদ। যদিও একটা কথা, যে যত আলোচনা ধরুন আমরা সত্যজিৎ রায় সম্পর্কে পাই, সুকুমার রায় সম্পর্কে পাই, উপেন্দ্র কিশোর সম্পর্কে পাই, সুপ্র
সুপ্রভা রায় ইদানিং চর্চা হচ্ছে, ইদানিং বই আসছে, কিন্তু সুপ্রভা রায় সম্পর্কে অতটা আমরা এর আগে কিছুদিন আগে পর্যন্ত খুব একটা তথ্য পেতাম না। উনি কেমন যেন একটা অন্তরালেই রয়ে গিয়েছিলেন যে সুকুমারের সহধর্মিণী এবং সত্যজিতের মা। এটা ছাপিয়ে তার যে একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং আমরা যে সত্যজিৎকে দেখি, তার ছবি আঁকা বলুন, তার গানের যে সিলেকশন তার সিনেমায়, সবকিছুতেই তো তার মায়ের একটা অবদান ছিল ভীষণ রকম। কিন্তু আমাদের দুঃখের কথা যে সত্যজিৎ রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে বলেছেন, লিখেছেন, বাবা সুকুমারকে নিয়ে বলেছেন, লিখেছেন, আপনাদের এই কলকাতা রেডিওতেই আমার বাবা বলে পত্রিকা পাঠ করেছেন, কিন্তু সুপ্রভা রায়কে নিয়ে খুব বেশি বলেন। হ্যাঁ, ওই আমরা তার লেখায় যে যতটুকু পাই মায়ের কথা খুব সামান্য, একেবারে। হ্যাঁ, ওই যখন ছোট ছিলাম সামান্য, যখন ছোট ছিলাম থেকে একটু সূত্রটা পাই নেই। কিন্তু সত্যজিৎ রায় গড়ে ওঠার জন্য আপনি প্রথমে যে কথাটা বললেন যে সত্যজিৎ নির্মাণে সুপ্রভা রায়ের অবদান অনস্বীকার্য এবং সবচেয়ে বেশি বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে তার যে একটা ব্যক্তিত্বময়ী চরিত্র, এবং আপনার কাছ থেকে আমরা শুনবো এই মাত্র 10 বছরের বিবাহিত জীবন তাদের, এবং 10 বছরের বিবাহিত জীবনে তিনি যখন বিধবা হচ্ছেন তার বয়স প্রায় 30-31 আশেপাশে। সেই সময় দাঁড়িয়ে একজন মহিলা হাল ধরছেন এবং তার পরবর্তী কাহিনী আপনি আমার এই মনে পড়ে গেল, তখন ওর বয়স 29, সুপ্রভা রায়ের বয়স, সুকুমার রায়ের বয়স 35 বছর 10 মাস 10 দিন। সুপ্রভা রায় কিন্তু শুধু বলিষ্ঠ চরিত্রের নয়, শারীরিকভাবে বলিষ্ঠ ছিলেন এবং প্রায় 5 ফুট 8 ইঞ্চি হাইট ওনার। এবং সত্যজিৎ রায় যে এত লম্বা তার কারণ সুকুমার এবং তার মাও, আপনি বুঝতে পারছেন, সেই সময় 5 ফুট 8 ইঞ্চি মানে আমার হাইট প্রায়। এবং শ্যামলা, বলিষ্ঠ গঠন, কিন্তু মুখশ্রী ছিল খুব সুন্দর। আর সুকুমার রায় বলেছিলেন যে তিনি বিবাহ করবেন এমন একটি মহিলাকে যে ভালো গান গাইতে পারে আর সেন্স অফ হিউমার যেন ঠিক থাকে, মানে কোনো রসিকতা বলে সেটা যেন মানে না বোঝাতে হয়। এই দুটো গুণ কিন্তু ওর ছিল। আর গান তো মানে সুকুমার রায় সুপ্রভা রায়কে পছন্দ করেছিলেন কিন্তু দেখে না, ওর গানের গলা শুনে, যেটা ভেতরের ঘরে গান গাইছিলেন। সুকুমার রায় প্রাণকৃষ্ণ আচার্যের বাড়িতে, ওর মেসোমশাই, সুপ্রভা রায়ের মেসোমশাই, উনি ব্রাহ্ম সমাজের একজন নেতা ছিলেন, তার বাড়িতে গেছেন কোন একটা কাজে, সুকুমার রায় গেছেন এবং বাইরের ঘরে বসেছিলেন, ভেতরে একটা গান হচ্ছিল, এক মহিলা গাইছিলেন। সুকুমার রায় গানটা শোনেন, শুনে জিজ্ঞেস করেন যে কে গাইছিল, তার নাম কি, কিন্তু এই গানটা শুনে এতটাই মুগ্ধ হয়ে যান, কি কাজ করতে গেছেন সেটা ভুলে যান এবং বাড়ি চলে আসেন। কিন্তু গানটা কি ছিল? তুমি কেমন করে গান করো হে গুণী। আচ্ছা, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত। মানে অদ্ভুত ভাবে পরবর্তীতে এই যে সত্যজিতের সঙ্গে রবীন্দ্র যে মানে সিনেমা জুড়েও, জীবন এবং সিনেমা জুড়েও যে যোগ, সেটাও যেন কোথাও বোধহয় এখান থেকেই সূত্রপাত। না, এখান থেকে সূত্রপাত নয়, কারণ উপেন্দ্র কিশোরের সঙ্গে রবীন্দ্রনাথের একটা সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ 61-তে জন্ম, উপেন্দ্র কিশোর 63-তে জন্ম, এবং উপেন্দ্র কিশোর কিন্তু ভীষণ ভালো সঙ্গীতবিদ ছিলেন। তিনি বেহালা বাজাতে পারতেন ভালো, তিনি যে কোনো ইনস্ট্রুমেন্ট সারাতে পারতেন। এবং আমরা যে ডোয়ার্কিন বলি, এই দ্বারকানাথ ঘোষ, এই ডোয়ার্কিনের দ্বারকানাথ হচ্ছে উপেন্দ্র কিশোরের বন্ধু ছিলেন এবং উপেন্দ্র কিশোরের পরামর্শেই ওই দোকানটা খোলা হয়। এবং ওরাই বাংলায় প্রথম যারা স্বরলিপির বই বার করে এবং তার উৎসাহদাতা হচ্ছে উপেন্দ্র কিশোর। এবং সেই স্বরলিপির বইয়ে উপেন্দ্র কিশোর বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি করেছিলেন। এবং ব্রাহ্ম সমাজের যে কোনো অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান থাকলে তার পাশে বেহালাতে উপেন্দ্র কিশোরকে দেখা যেত। মানে সূত্রপাত তো ওইখান থেকে, আরো আগে, অনেক আগে। এবং সুকুমারকে রবীন্দ্রনাথ ভীষণ পছন্দ করতেন। রবীন্দ্রনাথ বলতেন আমার যুবক বন্ধু। ওই সম্পর্কটা ছিলই, অর্থাৎ ওই ধারাটা প্রবাহিত ছিলই। এবং আর একটা জিনিস আপনাদের বলি, এই যে আজকে যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত যে চর্চা হয়, তার প্রায় বেশিরভাগ অবদানটা কিন্তু ওপার বাংলার লোকেদের জন্য। এটা ঘটনা। এবং ওপার বাংলার লোকই প্রথম কলকাতায় এসে রবীন্দ্রসঙ্গীতের স্কুল খোলে এবং প্রথম দিকে যত শিল্পী দেখবেন তার বেশিরভাগই হচ্ছে কিন্তু ওপার বাংলা থেকে। ফলে ওদের খুব সহজে রবীন্দ্রসঙ্গীতরা চলে, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, ব্রহ্মসঙ্গীত। ফলত হচ্ছে যে ওই গানই তো গাইবে ওরা। ফলে সুকুমার রায় ওই সেটা শুনে আসেন এবং তার নাম এবং তার কণ্ঠস্বর তার মনে এমন ভাবে গেঁথে যায় যে উনি বিলেত থেকে ফিরে আসার পর যখন ওকে তালিকাটা দেওয়া হয়, কি এই মানে মহিলাদের তালিকা দেওয়া হয়, আচ্ছা, যে কাকে তুমি বিয়ে করতে চাও বলো, তখন ও তালিকাটা দেখে যে তাতে সুপ্রভা রায়ের নাম নেই। তো তালিকাটা দেখেই বলেছিল তালিকাটা অসম্পূর্ণ। আচ্ছা,
এবং জিজ্ঞেস করেছিলেন যে কেন, তখন ওই নামটা বলে এবং সেই মহিলাকেই উনি বিয়ে করেন। কিন্তু উনি তখনও দেখেননি এবং শুধু কণ্ঠস্বর শুনেছে, মানে বাঁশি শুনেছে, চোখে দেখেননি আর কি। বিয়েটা হয়ে যায়। সুকুমার রায়কে রবীন্দ্রনাথ এতটাই ভালোবাসতেন যে রবীন্দ্রনাথ তখন কিন্তু শিলাইদহে ছিলেন এবং সুকুমার রায় জানতেন যে রবীন্দ্রনাথ আসতে পারবেন না। কিন্তু বিয়েটা যখন হচ্ছে আর কি, সে সময় হঠাৎ একটা হইচই পড়ে গেল, হুড়োহুড়ি পড়ে গেল। কি ব্যাপার না, রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন। তার যুবক বন্ধু স্নেহ, ভীষণ স্নেহ করতেন, ভীষণ। এবং আপনাদের আর একটা ঘটনা জানিয়ে রাখি যে উনি যখন পড়তে যান 1912 সালে সুকুমার রায়, তার কিছুদিন পর রবীন্দ্রনাথ যান এবং রবীন্দ্রনাথকে ওইখানকার ইংল্যান্ডের বা লন্ডনের বিদ্বৎ সমাজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন সুকুমার রায়। উনি স্পিরিট অব রবীন্দ্রনাথ বলে একটি আর্টিকেল পড়েন, রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান এবং সেগুলো অনুবাদ করে দেন সঙ্গে সঙ্গে, এবং সেটা পরে কোয়েস্ট পত্রিকায় ছাপা হয়। এবং এই ঘটনাগুলো ঘটছে কিন্তু 1913 প্রথম দিকে এবং তার কয়েক মাস পরেই কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এবারে আমরা যদি আবার একটু সুপ্রভা রায়ে ফিরি, যে বিবাহ এবং তারপরের 10 বছরের দাম্পত্য জীবন, কিন্তু লড়াইটা তো শুরু হলো সুকুমার চলে যাবার পরে, সুকুমার রায় চলে যাবার পরে। সেই যাত্রাপথটা যদি একটু বলেন। তা উনি তো চলে এলেন ওনার ভাইয়ের বাড়ি, প্রশান্ত কুমার দাস, ওরা সবাই ওকে সোনা মামা বলে ডাক। সুপ্রভা রায় এসে এবং তার ব্যক্তিত্ব এবং তার দিদি, সোনা মামার দিদি আর কি, পুরো সংসারের হাল ধরলেন এবং সংসারের হাল ধরলেন। প্রশান্ত কুমার দাস খুব আগ্রহের সঙ্গে পুরো সংসারের হিসেবের দায়িত্বটা সুপ্রভা রায়কে দিলেন। কিন্তু সুপ্রভা রায় তার এবং তার ছেলের খরচ ভাইয়ের টাকায় করবে না বলে সেই সময় অবলা বসু একটা প্রতিষ্ঠান করেছিলেন, বিদ্যাসাগর বাণী ভবন বলে। সেখানে বিধবাদের নানা রকমের হাতের কাজ শেখানো হতো এবং সেগুলো বিক্রি করা হতো, সেই টাকাতে যাতে বিধবারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ওইখানে সুপ্রভা রায় চাকরি নিলেন একটি, নিয়ে, কিন্তু সেটা তো উত্তরের দিকে, সেটা হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজের উল্টো দিকে। তো উনি চলে গিয়েছিলেন, ওর বাড়ি বকুল বাগানে, অর্থাৎ দক্ষিণের দিকে, দক্ষিণে, একদম দক্ষিণে, ভবানীপুরে। সেই সময় মানে ধরুন 1924 সাল, সেই সময় উনি ওখানে প্রায় আজ থেকে 100 বছর আগে, সেই সময় উনি বাসে করে রাজাবাজার আসছেন, এসে ওখানে ক্লাস করাচ্ছেন, করে আবার ফিরে যাচ্ছেন। পরে যদি ওরা নিজেদের একটি গাড়ি করে এবং সেই গাড়িতে আসতেন, কিন্তু সেই সময় করতেন। আজ থেকে 100 বছর আগে একজন মানুষ কতটা এগিয়েছিলেন, বিধবা, একদম তাই। এই শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তিনি ভাইয়ের বাড়ি থাকছেন, অথচ ভাইয়ের থেকে খরচ নেবেন না বলে উত্তর থেকে দক্ষিণ, যাত্রাপথটাও কম নয়, এখনকার মতো মেট্রো নয় যে আমরা কয়েক মিনিটের অপেক্ষায় পৌঁছে গেলাম সেইখানে। এবং এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে আপনি যে প্রথমে বলছিলেন যে শারীরিক ভাবেও খুব সক্ষম ছিলেন, এই ঘটনা আরো একবার সে কথার প্রমাণ দেয়। একদমই তাই। এবং উনি, ওনার হাতের কাজ ছিল অসাধারণ, সেলাই করতে পারতেন, ওই এমব্রয়ডারি বা ইত্যাদি ইত্যাদি এসব করতে পারতেন এবং সেগুলো, উনি ছিলেন শিল্প বিভাগের প্রধান, মানে ওই বিদ্যাসাগর বাণী ভবনে। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে যখন এই বিদ্যাসাগরের বাণী ভবনের একটা শাখা ঝাড়গ্রামে খোলার কথা হলো, তখন সেটা প্রতিষ্ঠা এবং সেই সংগঠনকে দাঁড় করাবার জন্য সুপ্রভা রায়কে পাঠানো হয়েছিল। উনি নিজে দাঁড়িয়ে থেকে ওটা প্রতিষ্ঠা করলেন এবং সংগঠনটা চালাবার মানে শুরুটা তৈরি করে দিলেন। তো বুঝতে পারছি মানে একা যাচ্ছেন, কিন্তু সেই সময় তার সঙ্গে তার যে ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বতে কিন্তু তাকে অপমান করার বা তার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলা কেউ সাহস করত না। এবার আপনি তো অনেকবার বা দীর্ঘদিন ধরে যখন রায়বাড়িতে যাচ্ছেন, আপনার সাথে একটা ঘনিষ্ঠ, সত্যজিতের মুখ থেকে তার মায়ের কথা কখনো শুনেছেন বা সেই রকম কোন অভিজ্ঞতা? মায়ের কথা খুব একটা তেমন আমি শুনিনি, তবে একবার জাস্ট কৌতূহল বশত ওনার সিঁড়ি দিয়ে উঠলাম, বাঁদিকে সত্যজিৎ রায়ের ঘর, ডান দিকে একটু এগিয়ে গিয়ে আর একটা দরজা পড়ে, একটা বারান্দা, সেটা হচ্ছে সাধারণ লোকেদের যাতায়াত করা। তা আমি প্রথম দুদিন ওই সত্যজিৎ রায়ের ঘরে ওইখানে টোকা মেরে ঢুকি, পরে কিন্তু ওই দিক দিয়ে ঢুকতাম, ওই দিক দিয়ে ঢুকে সন্দীপ রায়ের ঘর, তারপরে অন্য ঘর ঢুকে যেত। ওই বারান্দাটা ঢুকেই ডান দিকে একটা প্রজ্ঞাপারমিতার মূর্তি ছিল, কালো রঙের, কাঁচের ওইতে ঢাকা। একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম হঠাৎ ওইটা কেন, তা তখন সত্যজিৎ রায় জানিয়েছিলেন ওটা মায়ের তৈরি। আচ্ছা। উনি সুনীল পার, সেই সময়কার অন্যতম শ্রেষ্ঠ মৃৎশিল্পী, সুনীল পারের কাছে উনি মাটির মূর্তি গড়া শেখেন এবং সবটাই কিন্তু স্বশিক্ষিত, মানে নিজে আগ্রহী হয়ে শিখছেন এইগুলো। এবং আমার এখনো মনে আছে চলচ্চিত্র চঞ্চরী
সুকুমার রায়ের যে নাটকটা, সেই নাটকটা খাতাতে ছিল, সেই খাতাটার পেছন দিকে একটা গ্রাফের মতো করে তাতে অনেক নকশা করা ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এইটা কার, সুকুমার রায় করা? বলুন না, এটা মায়ের করা। মানে সেলাই নতুন করে আরো কি কি ডিজাইন তৈরি হবে, মানে হাতের কাজ ছিল অসাধারণ। এবং আমরা বিজয় রায়ের লেখা আমাদের কথাতে পড়েছি যে যখন সন্দীপ রায় হয় তখন উনি অসাধারণ সব কাঁথা তৈরি করেছিলেন, বলে সেই শিল্পে অসাধারণ, এবং নানা ধরনের ছুঁচের কাজ, মানে ধরুন কাশ্মীরি সেলাই বা গুজরাটি সেলাই, এইসব উনি নিজে আগ্রহে শিখেছিলেন এবং সেগুলো ওখানে শেখাতেন। আর উনি সেই সময়কার গ্র্যাজুয়েট, বেথুন কলেজ থেকে পাশ করা। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে সত্যজিৎ রায় প্রথম স্কুলে ঢোকেন ক্লাস 6-এ, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে। তার আগে পর্যন্ত সমস্ত পড়াটা কিন্তু সুপ্রভা রায় ওকে পড়াতেন, এবং পড়াতেন মানে ধরুন বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সব তো পড়াচ্ছেন, তার সঙ্গে সেটা হচ্ছে যে উনি ইংরেজি গল্প পড়ছেন, পড়ে বাংলা করে দিচ্ছেন, যেটা সত্যজিৎ রায় বলেছেন যে তার যে গল্প লেখা এবং এই যে মায়ের কাছে গল্প শোনার যে বিষয়টা, শুধু তাই নয়, এবং দেখুন সেই সময় তার দৃষ্টিটা কত বিস্তার ছিল। সেটা হচ্ছে যে ওদের বাড়িতে ইংরেজি পত্রপত্রিকা ছোটদের জন্য প্রচুর আসতো এবং সেখানে কমিক্সও আসতো। বলে সত্যজিৎকে প্রথম কমিক্স পড়াচ্ছে বা দেখাচ্ছে কিন্তু সুপ্রভা রায়। পরে সেই সত্যজিৎ কিন্তু ধরুন টিনটিন, আমরা যে আজকে টিনটিন দেখি, এই টিনটিন প্রথম বাঙালিদেরকে জানান টিনটিনের কথা সত্যজিৎ রায়। সোনার কেল্লাতে পাবেন আপনি। এবং মনে আছে যে প্রচলিত দৈনিকের যিনি কর্ণধার ছিলেন, তিনি একবার জিজ্ঞেস করেছিলেন তাদের ছোটদের পত্রিকার জন্য একটা কমিক্স চালু করতে চায়, কি কমিক? সত্যজিৎ টিনটিনের কথা বলেন, এবং তারা ওই বেলজিয়ামে যান, গিয়ে ওখানকার পারমিশন নিয়ে আসে। ফলে এই যে কমিক্স, তারপর ধরুন রবিনসন, হিথ রবিনসনের যে কমিক্স, এই তো বাঙালিকে পরিচয় করে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এবং সেটা আগ্রহটা তৈরি হচ্ছে কোত্থেকে? ওর মায়ের জন্য, মায়ের থেকে। আর মায়ের প্রসঙ্গ এবং সত্যজিতের কথা আমরা শুনছি, একটু যদি শান্তিনিকেতনের বিষয়টা ছুঁয়ে যান, কারণ যেহেতু উনি নিজে এত ভালো গান গাইতেন, রবীন্দ্রনাথের স্নেহ পেয়েছেন, এবং মায়ের হাত ধরেই তো সত্যজিতেরও শান্তিনিকেতনে যাওয়া। অবশ্যই, কারণ যখনই সুযোগ পেতেন উনি যেতেন, এবং রবীন্দ্রনাথ নিজে চাইতেন যে ওর ছেলেকে নিয়ে আসুক। এবং সত্যজিৎ রায় কিন্তু এই ব্রাহ্ম ব্যাপারটা খুব একটা পছন্দ হতো না, কারণ উনি কিন্তু ব্রাহ্ম সমাজের যে মাঘোৎসব হতো, সে প্রত্যেকটা মাঘোৎসবে ওই ভবানীপুর থেকে ওই আমাদের কর্নওয়ালি স্ট্রিটে যে ব্রাহ্ম সমাজ মন্দির আছে সেখানে আসতেন, উনি গান গাইতেন ওখানে, সত্যজিৎকে নিয়ে আসতেন। সত্যজিতের কিন্তু পছন্দ হতো না, কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন একবার যে তোমার ছেলেকে একবার আমার এখানে পাঠাও। এবং রবীন্দ্রনাথ এটা পেয়েছিলেন, উনি প্ল্যান চেট করতেন, এবার সুকুমার রায়কে নিয়ে এসেছিলেন। সেখানে নানা কথার মধ্যে একবার বলেছিলেন সুকুমার রায় যে আমার ছেলেকে তোমার কাছে একবার ডেকে নাও না, এই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন। সেটা সুপ্রভা রায় ওর ছেলেকে বলেছিল, কিন্তু ছেলে কিছুতেই রাজি হয়নি, কারণ ছেলের যে ইচ্ছে ছিল যে সে গ্র্যাজুয়েট হবে, তারপরে একটা চাকরি করবে, করে মাকে নিয়ে আলাদা বাড়িতে থাকবে। কিন্তু ওর মা চেয়েছিল কিন্তু, এবং ওই আলাদা বাড়িতে থাকবে বলেই উনি কিন্তু প্রথমে সায়েন্স নিয়ে পড়েছেন, তারপর কিন্তু কমার্স নিয়ে পড়েছেন। কারণ সুকুমার রায়ের এক বন্ধু প্রশান্ত চন্দ্র মহলানবী, তিনি বলেছিলেন যে ওনার একটা পত্রিকা আছে, সেই অঙ্কের পত্রিকা, সেখানে ও যদি কমার্স নিয়ে পড়ে তাহলে ওকে আমি হিসেব রাখার চাকরিটা দিতে পারবো, সেই জন্য ওর কমার্স পড়া। কিন্তু সুপ্রভা রায় চেয়েছিলেন ছেলে একবার অন্তত শান্তিনিকেতনে যান। ফলে শুধু মায়ের কথা রাখতে, এবং একদিন সত্যজিৎ রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের মুখোমুখি দেখা হয়, তিনিও বলেন যে তুমি একবার এসো না, ভালো না লাগলে চলে যাও। উনি মায়ের কথা রাখতে এবং রবীন্দ্রনাথের কথা রাখতে শান্তিনিকেতনে ভর্তি হন। তার আগে পর্যন্ত সত্যজিৎ রায় ছিলেন একটু ইউরোপীয় ভাবধারায়, ইংরেজি উপন্যাস পড়তো, হলিউড ফিল্ম দেখতো, ইংরেজি গ্লসি ম্যাগাজিন পড়তো, ওয়েস্টার্ন মিউজিক শুনতো। সত্যজিৎ নিজেই বলছেন, আমি শান্তিনিকেতনে গিয়ে আমার দু চোখ খুলে গেল, আমি বুঝতে পারলাম ভারতীয় শিল্প বলতে কি বোঝায়, এবং আমি মাস্টারমশাই মানে নন্দলাল বসুর পায়ের নিচে বসে শিল্প শিক্ষা করেছি। এবং সত্যজিৎ রায় এত নাম কেন? কারণ শ্যাম বেনেগল একটা কথা বলতেন যে সত্যজিৎ রায় হচ্ছেন প্রথম একজন ভারতীয় চিত্র পরিচালক যিনি ভারতীয় পদ্ধতিতে একটি চলচ্চিত্র নির্মাণ করে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন, এবং সেটা শান্তিনিকেতন না গেলে হতো না। ফলে আর একটা জিনিস বলি, এই যে আমরা যে এত সুকুমার রায়ের কথা বলি, সুকুমার রায় জীবিত থাকতে দুটি বইয়ের কাজ করে গেছিলেন, আবোল তাবোল আর হযবরল। তারপর যা বই বেরিয়েছে তখন কিন্তু সন্দেশে ও লেখায় সুকুমার রায়ের নাম থাকতো না,
সুপ্রভা রায় তার স্বামীর প্রত্যেকটা লেখা লিস্ট করে রেখে দিতেন, এবং সেই লিস্ট দেখে কিন্তু খাই খাই, বহুরূপী, পাগলাদাস এসব বই বেরোয়। অর্থাৎ এই যে একজন এগিয়ে থাকা মানুষ, আলোকবর্তিনী, এই আলোকবর্তিনীর কথা আমরা শুনছি। আমারও না শুনতে শুনতে মনে হচ্ছিল যে কত তথ্য, এইটুকু সময় আমরা কি করে ধরি বলুন? যদি শুনতেই থাকি, এত কিছু আছে তার ঝুলিতে, তবে ওই শব্দ আর পারি না, থামতেই হয় কোথাও। আপনারা ঠিক যেমন অধীর আগ্রহে শুনছিলেন, আমিও ততটাই শুনছিলাম। শুনতে শুনতে হঠাৎ যখন ঘড়ির দিকে চোখ গেল, তখন মনে হলো এই রে, এবার তো থামতে হবে। আর আজকের এই বিশেষ দিনে দুই বাংলা শ্রোতা বন্ধুদের জন্য আমাদের মহিলাদের আসরের পক্ষ থেকে এই যে বিশেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা পেয়েছি সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়কে। শুধু সত্যজিৎ গবেষক নন, গবেষক, লেখক। অনুষ্ঠান শেষ করব, তার আগে তার ঝুলি থেকে আরো একটি কথা তিনি আমাদের শোনাবেন, তারপর আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। সুপ্রভা রায় যখন মারা যান 1960 সালে, তখন তার গলায় একটি শুকনো মালা পড়েছিলেন উনি, এবং পরে জানা যায় যে সেই মালাটি হচ্ছে একটি শুকনো বিয়ের গোড়ের মালা, এবং সুকুমার রায় এবং সুপ্রভা রায়ের বিয়ের একটি মালা উনি সযত্নে একটি চন্দন কাঠের বাক্সে রেখে দিয়েছিলেন, এবং ছেলেকে বলেছিলেন যে আমি যখন মারা যাব তখন যেন এই মালাটা আমার গলায় পরিয়ে দেওয়া হয়। 10 বছরের বিবাহিত জীবন, কিন্তু ওই মালাটি উনি 47 বছর ধরে সযত্নে রেখেছিলেন। এবং সুকুমার রায় মারা যাওয়ার পর 10ই সেপ্টেম্বর সুকুমার রায় মারা যান। প্রত্যেক বছর 10ই সেপ্টেম্বর উনি বাড়িতে একটি অনুষ্ঠান করতেন, সেখানে ক্ষিতিমোহন সেনকে ডেকে নিয়ে আসতেন, তিনি মন্ত্র পড়তেন, কিছু গান হতো, এবং সুকুমার রায়ের প্রিয় মিষ্টি কড়াপাকের সন্দেশ 200টা প্যাকেট করতেন, এবং সেটা যারা উপস্থিত হতেন তাদের দিতেন, এবং সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। এবং সত্যজিৎ রায় চিঠিতে, এবং ওই প্রশান্ত দাসের মেয়ে আমাকে এই ঘটনাটা বলেন যে উনি বিলেতে যখন সত্যজিৎ রায়, তখনও চিঠিতে লিখছেন যে এবারও 10ই সেপ্টেম্বর ক্ষিতিমোহন সেনকে ডাকছ তো, অনুষ্ঠানটা কিরম হলো, ইত্যাদি ইত্যাদি। ফলে দেখুন, শুধু সত্যজিতের মা নয়, সুকুমার পত্নী হিসেবেও তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে শ্রদ্ধা, এটাই কিন্তু তাকে অনেক মহান করে তুলেছিল। আহা, এই কথাটা না শুনতে শুনতে মনে হচ্ছিল কোথায় এই সম্পর্কগুলো বলুন? আজকে যখন এত সহজে আমাদের কত সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়, আমরা সম্পর্ক থেকে বেরিয়ে আসি, তখন বোধহয় এই ঘটনাগুলো আরো একবার আমাদের বাঙালির চিরন্তন যে ঐতিহ্য, তাতে আলো ফেলে, জানেন তো। আর সেই আলো ফেলার কাজটি নিরন্তর যিনি করে চলেছেন, তিনি দেবাশিস মুখোপাধ্যায়। আমরা আপনার কাছে আজকে ঋণী হয়ে রইলাম যে এরকম একটা সাক্ষাৎকার আপনি দিলেন, আর যে জায়গায় শেষ করলেন না, সে জায়গায় মনে হচ্ছে যে আমরা যদি এই চুঁইয়ে পড়া থেকে, এই সমস্ত সাক্ষাৎকারের নির্যাসটুকু থেকে চুঁইয়ে পড়া একটুও যদি কোনো একটা দিক আস্বাদন করতে পারি, কোনো একটা দিক জীবনে শিখতে পারি, তাহলেই বোধহয় আমাদের আজকের এই যে বিশেষ অনুষ্ঠান মহারাজা তোমারে সেলাম সত্যি সার্থক হবে। আপনি খুব ভালো থাকবেন, আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আরো একবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার কৃতজ্ঞতা জানবেন। আপনারাও সবাই খুব ভালো থাকুন।